পৌঁছে গেলাম ন্যাশনাল স্যান্ড আর্ট পার্কের কাছে। এখানকার আর্টিস্ট অজয় রাওয়াত, ইন্টারন্যাশনাল স্যান্ড আর্টিস্ট, যিনি রাষ্ট্রপতির কাছ থেকেও পুরস্কার পেয়েছেন। ওনার পুরস্কারের ছবিও রয়েছে। তৈরি করেছেন শঙ্কর ভগবানকে, কি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। এখানে শিল্পী ফুটিয়ে তুলেছেন উটকে। শিল্পীর হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে প্রত্যেকটা আর্ট। সত্যি অসাধারণ এক শিল্পকর্ম, যা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। এমন একটা সুন্দর সাইট সিন দিয়েই শুরু করলাম পুষ্করের জার্নি। মরুভূমির রাশি রাশি বালিকে একত্রিত করে তৈরি করে ফেলেছেন এত সুন্দর সুন্দর শিল্পকীর্তি। যারা পুষ্কর আসবেন অবশ্যই এই জায়গাটি একবার অন্তত দেখে যাবেন। ভাভিয়া কি পরি। দিল্লির লাল কেল্লাকে ফুটিয়ে তোলা হয়েছে স্যান্ড আর্টের মাধ্যমে, আর তার মাথাতেই রয়েছে আমাদের জাতীয় পতাকা। অসম্ভব সুন্দর লাগছে এই কাজ। স্যান্ড আর্টে মোদিজিকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। অজয় রাওয়াতের এত সুন্দর শিল্পকর্ম দেখে এবার চললাম পরবর্তী গন্তব্য হিন্দুদের পবিত্র সেই মন্দিরের দিকে। পৌঁছে গেলাম ব্রহ্মা মন্দিরের কাছে। ঘুরে দেখব ব্রহ্মা মন্দিরকে। একমাত্র ব্রহ্মা মন্দির ভারতবর্ষের এখানেই আছে। এই রেলিং করে দিয়েছে, এখান দিয়েই যেতে হবে ভিতরে। এখানেই সামনে গিয়ে মন্দির। পৌঁছে গেলাম বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দিরের কাছে। এই ব্রহ্মা মন্দিরই রয়েছে পুষ্করে। এই ব্রহ্মা মন্দিরটি 14 শতকে পুনর্নির্মাণ করা হয়েছিল, আর তার আগে এই ব্রহ্মা মন্দির 8ম শতকে শঙ্করাচার্য দ্বারা পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল বলে মনে করা হয়। বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দির হওয়ার কারণ কিন্তু ব্রহ্মার পত্নীর দ্বারা অভিশাপ পাওয়া। ব্রহ্মার পত্নী সাবিত্রী দেবীর অভিশাপের জন্যই ব্রহ্মা একমাত্র এই জায়গাতেই পূজিত হন। বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দির দেখে ফেললাম এইমাত্র। এরপর যাব ব্রহ্মা সরোবরের দিকে। ব্রহ্মা মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তা দিয়েই যেতে হবে ব্রহ্মা সরোবরে। ব্রহ্মা মন্দির থেকে ব্রহ্মা সরোবর প্রায় 200 মিটার। সেটা আমরা এখন হেঁটেই যাব। এই রাস্তায় অনেক দোকানপাট রয়েছে, আর সেই দোকানপাটগুলো ইতিমধ্যে সব খুলেই গেছে। রাজস্থানের হাতের কাজ দেখাই আপনাদের। এই বেঞ্জি, এগুলো इसको क्या बोलते हैं? क्या? ইনোনি। দেখুন কি সুন্দর এগুলো বানানো হয়েছে, সবই হাতের কাজ। ये ओ अच्छा अच्छा, गमला वमला रखने के लिए। अच्छा अच्छा। এই রাস্তায় চারিদিকে প্রচুর দোকানপাট রয়েছে। এখানে অনেক চুরির দোকান রয়েছে, অনেক সাজ পোশাকের দোকানও রয়েছে। রাজস্থানী পাগড়ি বিক্রি হচ্ছে এখানে। রাজস্থানী পাগড়ি, রাজস্থানী ঘাগরা আর রাজস্থানী জুতো। এখানে তলোয়ারের দোকান দেখে, প্রচুর পরিমাণে তলোয়ার ঝুলছে এখানে। এখানকার ঐতিহ্য তলোয়ার দেখাই, সেটাও আপনাদের। দেখুন কি সুন্দর, প্রত্যেকটা ছুরি চাকু সব কিছুই রয়েছে এখানে। প্রচুর প্রচুর দোকানপাট রয়েছে চারিদিকে। সত্যিই দেখার মতো এই পুরো বাজারটা।
ব্রহ্মা সরোবর যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি। আর এই রাস্তাটা এতটাই সমৃদ্ধ, এতটাই কালারফুল, এত কিছু বৈচিত্র্য আছে, যার জন্য বারে বারে দাঁড়িয়ে পড়তে হচ্ছে। চললাম সরোবরের দিকে। আমার সামনে এই মুহূর্তে ব্রহ্মা সরোবর। রাজস্থানের চুরি তো বিখ্যাত, আর সেটাই এখন দেখছি আমি। আমার সামনে এখন ব্রহ্মাঘাট। পৌঁছে গেলাম ব্রহ্মা সরোবরের কাছে। এই ব্রহ্মা সরোবর সৃষ্টি হয়েছিল ব্রহ্মার পদ্ম ফুলের জন্যই। এখানে ব্রহ্মা রাক্ষস বজ্রনামকে হত্যা করেছিলেন তার পদ্ম ফুল ছুঁড়ে। সেই পদ্ম ফুল এসে পড়ে এখানে, আর তারপরই সৃষ্টি হয় এই সরোবরের। এই সরোবর হিন্দুদের কাছে এক পবিত্র সরোবর। এর জলে স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। শুধুমাত্র হিন্দুদের নয়, শিখদের কাছেও এই সরোবর খুবই পবিত্র, কারণ এখানে দশম গুরু গ্রন্থ সাহেব পাঠ করেছিলেন। এছাড়াও গুরু নানক দেবও এসেছিলেন এখানে। এই সরোবরের মোট 52টি ঘাট রয়েছে, আর এই সরোবরের চারদিকে প্রায় 300-রও বেশি মন্দির আছে। ব্রহ্মা সরোবর দেখার পর আমরা কর্ণীঘাট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের জন্য অটো দাঁড়িয়ে আছে ওখানে। ওখান থেকে অটো করে আমরা বাকি মন্দিরগুলো ঘুরবো। এবার সঙ্গে থাকুন, বাকি মন্দিরগুলো দেখবেন। এসে পৌঁছে গেলাম দ্বারকাধীশ মন্দিরে। ভিতরে প্রবেশ করব, দেখি দ্বারকাধীশ মন্দিরের ভিতরটা কেমন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এটুকু তো বোঝাই যাচ্ছে। ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তি রয়েছে এখানে। এই দ্বারকাধীশ মন্দিরের উল্টো দিকেই রয়েছে গুরুদ্বারা। পৌঁছে গেলাম নিউ রঞ্জি টেম্পলে। রঞ্জি টেম্পল সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো এই মন্দির। পৌঁছে গেলাম বরাহ মন্দিরে। বরাহ মন্দিরের স্থাপত্য কিন্তু অসাধারণ। এই মন্দিরটা অনেক পুরনো, সেটা বোঝা যাচ্ছে। এই মন্দিরের ফ্রন্টের দিকটা, এদিকটা নতুন করে রেনোভেশন হয়েছে বলে মনে হচ্ছে। পুষ্করের সবচেয়ে পুরাতন মন্দিরগুলোর মধ্যে এই মন্দিরটি অন্যতম। এই মন্দিরটি স্থানীয় মানুষদের কাছে খুবই পবিত্র। স্থানীয় মানুষেরা প্রতিদিন এখানে আসেন এবং তাদের প্রার্থনা এই জায়গাতেই করেন। এই মন্দিরটা অনেক পুরাতন মন্দির। এই মন্দিরের চারিপাশে এখন ঘুরে বেড়াচ্ছি আমি। সত্যি দেখার মতো এই মন্দির, অসম্ভব সুন্দর এর স্থাপত্য শৈলী। বিষ্ণুর তৃতীয় অবতার বরাহ অবতারের পূজা করা হয় এখানে। সম্রাট ঔরঙ্গজেব এই মন্দিরটিকে ধ্বংস করে দিয়েছিলেন। তারপরে সওয়াই মানসিং দ্বিতীয় এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। পুষ্করের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই মন্দিরটি অন্যতম।
অবশ্যই আসবেন এই মন্দিরটি দেখার জন্য। দাঁড়িয়ে রয়েছি বরাহ মন্দিরের সামনে। বরাহ মন্দির বিষ্ণুর এক অবতার, সেই অবতারের পূজা হয় এখানে এই মন্দিরের ভিতরে। এই মন্দির অনেক পুরাতন মন্দির, যেটা এই মন্দিরের বিশেষত্ব এখানকার আর্কিটেকচার। পৌঁছে গেলাম সাবিত্রী মন্দিরের কাছে। সাবিত্রী মন্দির এখান থেকেই যেতে হবে রোপওয়ে করে, হেঁটেও যাওয়া যায়। আমাদের হাতে সময় কম, তার জন্য আমরা রোপওয়ে করে যাব। তবে সাবিত্রী মন্দির 12টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে। আমরা তার আগেই উঠে গিয়ে মন্দির না দেখতে পেলেও উপর পর্যন্ত যাব। আমাদের জন্য তৈরি হচ্ছে নিবু পানি, সোডা দিয়ে বানানো হচ্ছে। 30 টাকা করে নেওয়া হচ্ছে এখানে গ্লাস প্রতি। এখনো পর্যন্ত আমি চেখে দেখিনি, তবে সবাই বলছে ভালোই হয়েছে। এই মন্দিরে যাওয়ার পথে বেশ কিছু ছোট ছোট দোকান রয়েছে, চারিধারে তারা বিক্রি করছে বিভিন্ন রকম পাথরের জিনিস। সত্যি অসম্ভব সুন্দরভাবে কারুকার্য করা এই পাথরের জিনিসগুলো, খুব সুন্দর কারুকার্য করা পার্টসও রয়েছে যেগুলো বিক্রি হচ্ছে এখানে। আর মেয়েদের সাজের জিনিসও আছে এখানে। এই এন্ট্রি গেটের ভেতর দিয়ে প্রবেশ করছি এখন সাবিত্রী মাতা মন্দিরের দিকে। সাবিত্রী মাতা মন্দিরের সামনের অংশটা এই রকমই, আর এই সিঁড়ি যাচ্ছে সামনেই। এই সিঁড়ি সোজা চলে যাচ্ছে মন্দিরে। আর এই ডান দিকে আছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট পাওয়া যাবে। এখানে লেখাই রয়েছে ওয়ে টু রোপওয়ে। একবার দেখে নি টিকিটের ফেয়ার কি আছে। এখানে আপ ডাউন টিকিট 165 টাকা, সিঙ্গেল সাইড কোনো এখানে ফেয়ার লেখা নেই। চাইল্ড 3 ইয়ার্সের ঊর্ধ্বে পুরো ভাড়া লাগবে, আর ডিসেবল পার্সনদের জন্য একটু ছাড় আছে 125 টাকা। রোপওয়েতে লাইন পড়েছে, আমরা এই রোপওয়ের লাইনে এখন যাচ্ছি। আমি 12টা টিকিট কেটে সামনে এগোচ্ছি। এদিকে প্রচুর লাইন, তো এই লাইন ধরেই একে একে যেতে হবে আমাদের। এইভাবেই ঘুরে ঘুরে এগিয়ে চলেছে এখন সামনের দিকে। এই এত লাইন পড়েছে দেখুন, এখানে প্রায় 1 ঘন্টা লাগবে বলছে এই লাইন আমাদের আসতে। তারপর আমরা রোপওয়েতে যেতে পারবো, আর যাওয়া আসা নিয়ে দুটো পেরিয়ে যাবে। তাই অপেক্ষা ছাড়া এখন কোনো উপায় নেই। এখনো পর্যন্ত এই লাইনটা বাকি রয়েছে আমাদের। ঘড়িতে এখন 12টা 45। আমার পিছনেও এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, সবাই দর্শন করবে সাবিত্রী মাতাকে। সাবিত্রী মাতা মন্দির যাওয়ার জন্য যে লাইনটা পড়েছে সেটা একবার দেখুন, পিছন থেকে আসছে, বলছে প্রায় 1 ঘন্টা লাগবে। আর এই সামনে লাইন, আমরা 12 জন আছি। আবার আমি পিছনে পড়েছিলাম, এগিয়ে এলাম কারণ টিকিট আমার কাছে। এখন চলেছি সাবিত্রী দেবীর মন্দিরে। আর এই পাহাড়ের ঠিক উল্টো দিকে আরেকটা পাহাড় আছে, সেখানে গায়ত্রী দেবীর মন্দির আছে, ব্রহ্মার আরেক পত্নী। জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের সেই পাহাড়ের মাথার মন্দিরটা। দূরে যে ছোট মন্দির একটা দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়, ওটাই গায়ত্রী দেবীর মন্দির। আমাদের হাতে সময় হয়তো অতটা পাবো না, কারণ এরপর ডেজার্ট সাফারি আছে, তার জন্য গায়ত্রী দেবীর মন্দিরের পাহাড়ে ওঠা হবে না আমাদের। আবার যদি কোনো দিন আসি অবশ্যই সেটাও দেখাবো আপনাদের। ওয়েটিংয়ে রয়েছি এখনো, চলে এসেছি গেটের কাছে। রোপওয়ের কাছে চলে এসেছে আমরা 12 জন। এক একটা রোপওয়েতে 6 জন করে যাচ্ছে।
আমাদের জন্য দুটো রোপওয়ে লাগবে। আমাদের টিকিট চেকিং চলছে। 165 টাকার টিকিট যাওয়া আসার। হ্যাঁ, এখন দাঁড়িয়ে রয়েছি রোপওয়ের সামনে। আমাদের এখন অপেক্ষা যতক্ষণ না আরেকটা রোপওয়ে আসছে কেবল কারের সেই ডিব্বা, ততক্ষণ আমাদের যাওয়ার কোনো উপায় নেই। তাই অপেক্ষা করছি আমরা 12 জন। আসার পরেই আমরা উপরে যেতে পারবো। ডিব্বা এসে হাজির হয়ে গেছে, এবার আমরা উঠে যাব। এবার আমাদের ওঠার পালা। একে একে আমরা উঠে গেলাম। একটা বাচ্চা এদিকে, একটা এদিকে যায়। শুরু হয়ে গেল আমাদের রোপওয়ে যাত্রা। এই পাহাড়ের মাথায় উঠবো আমরা। লোককে দেখালে হবে সব সময়, কিছুটা তো নিজেকে দেখাতে হবে নাকি? রোপওয়েতে চেপেছি তার জন্য এবার নিজেকে দেখুন। যদিও আমার থোবরা আপনাদের কারোর পছন্দ হয় না জানি, তারপরেও জোর করে একটু দেখুন। ভিডিও তো দেখেন না। আমার পিছনের রোপওয়ে উঠে আসছে, আমরাও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। চারিপাশের রুক্ষ পরিবেশ একবার দেখে নিন। এই রাজস্থান, অনেকটা পুরুলিয়া আর বাঁকুড়ার মতো। আপনাদের এবার মরুভূমি দেখাই যাবে। রাজস্থান এসছেন আর মরুভূমির ফিলিংস নেবেন, আর তাই কি হয়? চারিদিকে ধুধু করছে বালিয়ারি, আর তার পাশে রয়েছে ছোট ছোট কাঁটা গাছ। এবার আপনাদেরকে পুষ্করের শহর দেখাই রোপওয়ে থেকে। দূরে দেখা যাচ্ছে পুষ্কর শহর। পুষ্কর অনেক সমৃদ্ধ শহর। ফিলিংসটা একবার নিন আপনারা পুষ্কর শহরের। জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই পুষ্কর শহর। ঠিক রোপওয়ের বাঁ দিক দিয়ে রাস্তাটা উঠছে, যেটা সিঁড়ি উপরে উঠে যাচ্ছে একেবারে মন্দিরের কাছে। আপনাদেরকে নামার সময় ওই দিকটাও দেখাবো। পৌঁছে গেলাম রোপওয়ের কাছে। নেমে গেলাম রোপওয়ে থেকে, এবার যাব মন্দিরের দিকে। দেখা যাক মন্দির খোলা আছে কিনা, কারণ যা শুনলাম 2টো পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। দেখি, আমাদের এই কচিকাচাগুলোকে একবার দেখিয়ে দিই। সামনেই রয়েছে প্রচুর একসাথে বসে আছে। আমরা নামার সময় অবশ্যই এদেরকে সঙ্গে নিয়ে নামবো। এবার সোজা উপরে উঠে যাচ্ছি মন্দিরের দিকে। দেখি মন্দির খোলা আছে কিনা। সাবিত্রী মাতা মন্দির। লোকশ্রুতি আছে যে একবার ব্রহ্মা যজ্ঞ করছিলেন, আর যজ্ঞ সম্পন্ন করার জন্য দরকার হয়েছিল তার স্ত্রীর। সেই সময় সাবিত্রী মাতা সামনে ছিলেন না। তখন ব্রহ্মা বিষ্ণুর অনুরোধে স্থানীয় এক মহিলা গায়ত্রী দেবীকে বিবাহ করেন। সাবিত্রী দেবী এসে দেখেন এবং ক্রোধান্বিত হন। তিনি রেগে গিয়ে ভগবান ব্রহ্মাকে অভিশাপ দেন যে তার একমাত্র এই জায়গাতেই মন্দির থাকবে, আর কোথাও তার পূজা হবে না। তারপর সাবিত্রী দেবী এই রত্নগিরি পাহাড়ের মাথায় চলে আসেন এই উপর থেকে ব্রহ্মাকে নজর রাখার জন্য। সেই সময় থেকেই এখানে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। রোপওয়ের পাশেই সিঁড়ি, যেটা দিয়ে নেমে যাব আমরা। দূরে চাষ হয়েছে। এই হলো সাবিত্রী দেবী মন্দির। সাবিত্রী দেবীর মন্দিরের বাইরের পরিবেশ এই মুহূর্তে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। মন্দিরের মাথায় এই বড় পতাকাটা উঠছে। সাবিত্রী মন্দিরের উপরে এসে
একটা দারুণ মুহূর্ত কাটাচ্ছি আমরা, কারণ উপর থেকে যখন নিচে দেখছি অসাধারণ লাগছে। পুরো পুষ্কর শহরকে দেখা যাচ্ছে, তার সাথেই দেখা যাচ্ছে ব্রহ্মা মন্দির, আর তার পাশে রয়েছে ব্রহ্মা সরোবর, সবটুকুই দেখা যাচ্ছে। আর রয়েছে আমাদের যে রিসর্টটা, সেটাও আমরা দেখতে পাচ্ছি, পরি রিসর্ট। যখন উপর থেকে নিচে দেখছি আমার চোখ খুব একটা যাচ্ছিল না, আমাকে দেখানো হলো যে ওইদিকে রয়েছে, তারপর বুঝতে পারলাম যে ওটা পরি রিসর্ট। মানে চোখের অবস্থাও আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, এটা বুঝতে পারছি। দর্শন হয়ে গেছে আমাদের, এবার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, সিঁড়ি দিয়ে নামবো। ঘড়িতে এখন 1:36, শুরু করলাম সিঁড়ি দিয়ে নামা, দেখি কটায় পৌঁছাতে পারি। রোপওয়েগুলো উঠে আসছে, আর তার সাথে সাথে আমাদের সাথে চলেছে, এই দেখুন কারা যাচ্ছে। এই সিঁড়ি নেমে যাচ্ছে নিচে, তবে এবার সিঁড়ি দিয়ে নামতে কষ্ট হচ্ছে। ভাবতে অবাক লাগছে, 1 মাস আগে মদমহেশ্বর ট্রেক করার পর এই সিঁড়ি নামতে কষ্ট হচ্ছে। তবে আমার এটা থেকে যা অনুভূতি হলো, হঠাৎ করে সিঁড়িতে নামা এটা সত্যিই প্রবলেমের। যদি হাঁটাটা রানিং থাকতো, যাওয়ার সময়ও হেঁটে উঠতাম, তাহলে হয়তো এই প্রবলেমটা হতো না। এখন নামতে শুরু করেছি সিঁড়ি দিয়ে, পা কাঁপছে, স্টেপিং পড়ছে না ঠিকঠাক, মাঝে মাঝে মনে হচ্ছে উল্টে পড়ে যাব। পৌঁছে গেলাম নিচে, আর নিচে পৌঁছেই ডাবের জল, শরীরটা একটু সতেজ লাগছে এই ডাবের জল খেয়ে। সকলে ডাবের জল খেতেই ব্যস্ত এখন। অটো এইমাত্র এসে পৌঁছালো, এরপর অটো করে সোজা বেরিয়ে যাবো পুরী রিসর্টে। লাঞ্চ করতে হবে, দেরি হয়ে গেছে ইতিমধ্যেই। আমাদের উট পাওয়া যায়নি, সিঙ্গেল উট, তার জন্য এই উটের গাড়িতেই চলেছি এখন সামনের দিকে। এই গাড়ি করে কিছুটা ঘুরবো আর উটের পিঠে চাপার একটা প্রয়াস করব। তো চলুন যাওয়া যাক। ছিলাম ডেজার্ট সাফারি দিয়ে শেষ হবে আমাদের ট্যুর, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে ওঠেনি, তাই অসমাপ্তভাবেই শেষ হচ্ছে এই ভিডিওটা।